প্রিয় দর্শক, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পহেলা মে মহান মে দিবস, বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার অনন্য দিন। মে দিবসের স্লোগান, আমরা 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা বিশ্রাম করব, 8 ঘন্টা বিনোদন করব। আমাদের দেশে আসলে এখনো শ্রমিকের মূল্যায়ন সেভাবে হয় না। দেখেন, বাংলাদেশে যদি শ্রমিক অধিকারের কথা বলেন, সেটা একবার কোনো দিক তাকিয়েই বলতে পারেন যে অধিকার পরিপূর্ণভাবে নিশ্চিত হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশে শ্রমজীবী মানুষের সংখ্যা 7.5 কোটির কাছাকাছি, যার শতকরা 85% কাজ করেন অপ্রাতিষ্ঠানিক খাতে। অধিকাংশ ক্ষেত্রেই শ্রমজীবী মানুষ নানানভাবে বঞ্চিত হন। আমাদের দেশে একটু ভাই শ্রমবাজারে যে মজুরিটা একটু কম, ওইখানে আমাদের কাজের মজুরিও কম। যে আমরা যে কাজ করে যে একটা ভালো ডেভেলপ একটা টাকা পাচ্ছি তা না, আমরা ওইটারে সামথিং মানে কম টম মিলেই আমরা নিচ্ছি, তাদের পরিমাণ বেতনটা একটু কম। এটার ন্যায্য অধিকার কোনো জায়গায় পায় না। দেখা যাইতেছে কাম আছে 300 টাকার, আরেকজনের পেটের কি দেয় লয়ে গেতেছে 200 টাকা, 150 টাকা। তাহলে তো এটা চাহিদা পূর্ণ হইল না। ঠিক আছে বড় ভাই, এই জায়গায় এইভাবেই চলে, যে যেমনি পায় এমনিই করে। প্রেক্ষাপটের এই পর্বে আমরা শুনব শ্রমিক বঞ্চনার অকথিত কাহিনী। মহান মে দিবস, শ্রমিক অধিকার স্বীকৃতির ঐতিহাসিক দিন। 1886 সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে বেশ কয়েকজন শ্রমিক শহীদ হন। 1889 সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসের প্রথম অধিবেশনে পহেলা মেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু এখনও শ্রমিক শ্রেণীর অধিকার কি নিশ্চিত হয়েছে? সব মিলিয়ে শ্রমিকরা আমাদের হলো শোষিত, নির্যাতিত সংখ্যাগরিষ্ঠ মানুষ, কিন্তু তারা সংগঠিত না, তারা শক্তিশালী কোনো ট্রেড ইউনিয়ন গঠন করতে পারেনি। শ্রমিক সঙ্গে যারা অন্তর্ভুক্ত থাকে, লিডারশিপে থাকে, তারা যখন ফ্যাক্টরিতে কাজ না করে, লিডারশিপের কারণে ফ্যাক্টরিতে কাজ করে না, তখন ফ্যাক্টরির মজুরিটা নেওয়াটাও কিন্তু এক ধরনের অবৈধ। অতএব এই ধরনের সেন্স যে আমি কাজ করব নিষ্ঠার সাথে এবং শ্রমিকদের জন্য আমি তাদের ন্যায্য দাবি আদায় করার জন্য, তখন আমি কাজ করব। পোশাক শ্রমিক, নির্মাণ শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে শরীরের বর্ণ রোদে পুড়ে কালো হয়ে যাওয়া শ্রমিকের কথা এই সমাজ কতটা ভাবছে? নিম্ন মজুরি, শ্রমের হাটবাজার, নিরাপত্তাহীনতা, শ্রমঘণ্টার তোয়াক্কা না করা সহ নানা সমস্যায় প্রতিদিন যুদ্ধ করছে শ্রমজীবী মানুষ। প্রেক্ষাপট তুলে ধরেছে তাদের দুঃখের আর বেদনার গল্প। দুটি হাত তার শক্তির কথা বলে, আর ক্লান্ত শরীর কথা বলে অসহায় মনের। ফেলে দেয়া আবর্জনার স্তূপে বন্দী এই শ্রমিকের অধিকার, যার ভোর শুরু হয় এই শহরের নগরবাসীর ময়লা আবর্জনা পরিষ্কার করার মধ্য দিয়ে। তার নাম সুমন। ভাগ্যকে মানিয়ে নিয়ে তার এই পরিশ্রম। সুমনের পারিশ্রমিক আর তার পরিবারের দুঃখের কথা কি এই সমাজ কখনো শুনতে চেয়েছে? আমাদের কিছু করে না, আমরা বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে, পেটের দায় করতে হচ্ছে। তো যা দেয় ইনশাল্লাহ তাতে মানিয়ে যাইতেছি, আমরা মানিয়ে চলতেছি। মা বাবাকে দিয়ে দে, সংসারের কাজে ব্যবহার করে। লেখাপড়া করছিলাম ক্লাস 6 পর্যন্ত, পরে পরিস্থিতি চাপে ছেড়ে দিছি। এ সমাজে অনেক সুমনের গল্প আছে। দিনের আলো ফোটার সাথে সাথে পরিচ্ছন্ন শহর দিতে কাজ করে, তাদের নেই কোনো অভিযোগ, এমনকি তাদের পারিশ্রমিক নিয়েও থাকে না কোনো অনুযোগ। আমারটা ছেলেগুলো একই বেতন, অনেক আছে আবার বদলি করে। রাজধানীতেই রয়েছে শ্রমিক বাজার। এ বাজারে শ্রম বিক্রি করতে আসেন একালের কৃতদাসরা। শ্রমিক চিন্তা করেন আজ কতটা দামে বিক্রি হবে তার শ্রম। এটা তো হবেই, কারণ এটা তো বাজার অর্থনীতিতে শ্রম। আগে দাসদের কেনা বেচা হতো, এখন ঠিক দাস না, এই সেন্সে দাস না যে আমি নিজেকে শ্রমটা 8 ঘন্টার জন্য বিক্রি করতে মগবাজারের মোড়ে এসে দাঁড়িয়েছি। একজন বলছে 400 টাকা, আরেকজন বলছে 300 টাকা, আরেকজন বলছে 200 টাকা।
আমার স্বাধীনতা এইটুকুই আছে যে আমি 400 টাকারটা বাঁচতে পারবো। রাস্তার দিকে তাকিয়ে থাকতে হয় কখন ক্রেতা আসবে, কখন তার শ্রমের মজুরি নিয়ে চলবে দাম দর। রাজধানীর রামপুরার প্রধান সড়ক, এভাবেই রাস্তার পাশে কোদাল ঝুড়ি সাজিয়ে তাদের জড়ো হওয়া। দিনমজুর এই মানুষগুলো অধিকাংশই প্রবীণ, যাদের সাথে থাকে ঝুড়িতে পলিথিনে মুড়িয়ে রাখা দুপুরের খাবার। ভোরের সময় গড়াতে থাকে, তবুও দেখা মেলে না কোনো খদ্দেরের। মাটি কাটা, নির্মাণ কাজে সহযোগিতা করার এই মানুষগুলোর কথা শুনতে চায় প্রেক্ষাপট। কাজের 400-500 এই মানুষ তো যাওয়া যায় না, এই মানে মানে চাইলে সবাই ভিড় দেয়, দাম কম কয়, দাম কামে যে মাসুল 800-900 টাকা দিলে তো হয়, 400-500 টাকা দিয়ে আটাই দেয়, সব মানুষ ভিড় দেয়। একজন চাইলে সব মানুষ চাপ দেয়, খালি 200-300-400 এরকম কবলায়। ওই 8টা থেকে 5টা পর্যন্ত কাম করা, জোগালি কাজ, রাজমিস্ত্রি, এই হরেক ধরনের কাম হয় না। বর্তমানে কাম নাই, কাম পাওয়া যায় না। মার্কেটে যদি কোনো গৃহস্থ আহে আর ব্যাগ কামলা বেড়ে ধরে, কোনো কাজই নাই। ঘুরে যায় বেশি কাজ, সপ্তাহে 2 থেকে 3 দিন কাজ হয়, আর পড়াই পাই বাসাতি তার লাগে। আর কি করবো, কাজ নাই, রুম ভাড়া ঠিক মতো দিতে পারি না, ঠিক মতো খাইতে পারি না, চলা খুব কষ্ট। কিছুক্ষণ পর দেখা মেলে একজন ব্যক্তিকে ঘিরে রয়েছে দিনমজুর এই মানুষগুলো। চলছে শ্রমিক বাছাই। শারীরিক গঠনেও বাছাই চলে, কে কাজ করতে পারবে কে পারবে না। গেলি তো হয়, এটা কি কোনো লেখা আছে যে 400 টাকা কাম করে তো আমরা দেশে গেল অত কথা কথা, তুই মনে চাইলে যাবি না চাইলে না। দিনমজুরের শ্রমকে বাছাই করা এই ব্যক্তির কাছে শ্রমিকের অধিকার কতটুকু? আগে তো কৃতদাস, হ্যাঁ, বছরে কামলা রাখতো, এখন তো ডেলির কামলা। লেবারের মধ্যে বেশ কম আছে, বলি তো একজনটা 700-800 টাকা নিল মানে পোষায়, আরেকজনটা 600 টাকা নিল মানে পোষাবে না। সবাই তো সব ধরনের কাজ করতে পারে না, আর সব মনে করেন এইটা লোক যে কাজ করতে পারবে, অন্য একটা লোক সে কাজ করতে, শরীরের গঠন, কাজের অভিজ্ঞতা, এগুলি অনেক ব্যাপার সেবার আছে। এটা হচ্ছে মুনাফা যে অর্থনীতির ক্রাইটেরিয়া। আপনি মুনাফা বেশি করতে পারেন কিভাবে? কস্ট অফ প্রোডাকশন কম, প্রাইস সেম। প্রাইস সেম রেখে আপনি যত কস্ট অফ প্রোডাকশন কমাতে পারবেন ততই আপনার উদ্বৃত্ত হবে। এবং আপনি তো কাঁচামালের দাম বেশি কমাতে পারবেন না, ফুয়েলের দাম তো আরও বেড়েই গেছে, আপনি জমির ভাড়া এবং বাড়ির ভাড়াও কমাতে পারবেন না। সুতরাং সমস্ত চাপটা গিয়ে পড়ে শ্রমিকের উপর। ভ্যালু অ্যাডেড যেটা আছে সেটা নিয়ে মারামারি করে শ্রমিকরা আর মালিকরা। একজন নির্মাণ শ্রমিক এভাবেই উঁচু ভবনে জীবনের ঝুঁকি দিয়ে কাজ করেন। সামান্য দড়ি আর বাঁশ দিয়ে চলে তাদের কাজ। কেউ বা সেই বাঁশের উপর দাঁড়িয়েই ভবন নির্মাণে ব্যস্ত। এই ভবন নির্মাণ কাজের মাঝেও থাকে বৈষম্য, জীবনের ঝুঁকি আর মজুরির বৈষম্য। নির্মাণ শ্রমিকরা কি নির্মাণ বিধি মেনে কাজ করছে? নির্মাণে যে ধরনের সেফটি ইস্যু, সেফটি মেজার্স নেওয়া উচিত, সেভাবে কি প্রত্যেকটা কনস্ট্রাকশন যখন এই সেফটি মেজার্স নিবে বাংলাদেশে, সেটা বাংলাদেশের রুরালে হোক অথবা আরবানে হোক, যেখানেই হোক, যখন মানবে তখন বলবেন যে সেফটি মেজার্স নেয়। যে অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করে, নারী পুরুষ উভয়ই করে, সেই সব প্রতিষ্ঠানে যারা মালিক বা যেই সব ম্যানেজমেন্ট, তারা তাদের জন্য খুব একটা যে কেয়ার করে না। মে দিবস আসলেই আমরা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলি, শ্রমিককে প্রাধান্য দেই। কাঙ্গালিনী সুফিয়ার কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। এ সমাজে এখনো বাস করে অনেক সুফিয়া, যারা প্রবীণ হয়েও তাদের দেহের সবটুকু শক্তি হাতুড়ির আঘাতে শক্ত ইট ভাঙার কাজে বিলিয়ে দিয়েছেন, যাদের ভাগ্যের চাকা কখনোই ঘোরে না। অবহেলা আর অবজ্ঞায় ভরা সমাজের কাছে তারা লুকিয়ে রাখতে চান তাদের কষ্টের না বলা সব কথা। রাস্তার কাঙ্গালি যদি না হইতাম তাহলে রাস্তার পাশে কাজ করবো কে? 1 বস্তা মাল বাংলা ভাই 20 টাকা, 5 বস্তা মাল বাংলা 100 টাকা। 100 টাকা দিয়ে চাল কিনি না তরকারি কিনি না লবণ কিনি না তেল কিনি? আমার খাওয়া হয়েছে 4-5 জন, কার মুখে দিব? আমার তো কামাই সুদ না, আমার তো পোলা নাই, আমার তো স্বামী নাই। কম হয়, মানে যেরকম চলে এরকম হইতো।
তার চেয়ে বেশি আমরা কই পাম। শ্রমজীবী মানুষের দুর্দশার কথা আমরা আরও শুনব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। কর্মব্যস্ত নগরবাসী ছুটে চলেন তাদের কর্মস্থলে। যাতায়াতের কাজে যারা দিন রাত রোদ বৃষ্টি উপেক্ষা করে সেবা দিয়ে যান, সেসব পরিবহন শ্রমিকরাও কি আজ তাদের অধিকার বুঝে পেয়েছেন? পরিবহনের তো দুটো সমস্যা বা তিনটা। একটা হলো পরিবহন যদি বেসরকারি খাতে হয়, সেখানে কোনো ট্রেনিং, কোয়ালিফিকেশন, সার্টিফিকেশন, মূল্যায়ন এগুলো কিছুই হয় না। কে কাকে নিয়ে নিচ্ছে? একজন গাড়ি ওস্তাদের কাছে যায়, গ্যারাজে শেখে, বাচ্চা বাচ্চা ছেলেপেলে ওরা প্রথমে ছেলেগুলো করে কি বলে হেল্পার হিসেবে কাজ করে, এবং এই যে হেল্পার হিসেবে কাজ করে ওর এক তো শিশু শ্রম, তার কোনো নিরাপত্তা নাই। দ্বিতীয়ত ওকে যেই হ্যারাসমেন্ট করা হয় ফিজিক্যাল, মেন্টাল, ওকে কেউ প্রোটেকশন দেওয়ার নাই। তৃতীয়ত হলো ওর ঘন্টা তো বেঁধে দেওয়া নাই, ওর ওস্তাদ বলছে। আর যেই মালিক পক্ষ, সে তার একমাত্র চিন্তা যে আমি কি করে মুনাফা করব। বাংলাদেশে শ্রমিকের অধিকার সেই জায়গাগুলো নিয়ে যখন কথা বলা হয়, এবং সেখানে যদি আমরা ট্রান্সপোর্ট সেক্টরটাকে দেখি, দেখবেন যে দে আর মোস্টলি ভালনারেবল। এই ভালনারেবিলিটির কারণ হচ্ছে প্রথমত তাদের যে এমপ্লয়মেন্ট, সেটাই কিন্তু ফর্মাল এমপ্লয়মেন্ট না। অর্থাৎ কোন ধরনের সুযোগ সুবিধা পাবে সেটা যখন কাগজে লেখা না থাকে, তখন তাদের অনেক ধরনের বঞ্চনার, নিরাপত্তাহীনতার ঝুঁকিযুক্ত কাজ করতে হয়। আমাদের কোনো ফ্যাসিলিটি নাই, আমরা যে আমাদের নিজের ফ্যাসিলিটি নিজের কাছেই, আমাদেরকে কেউই কোনো ফ্যাসিলিটি দিচ্ছে না। মালিক পক্ষ দিচ্ছে না, সরকারও দিচ্ছে না, কেউ দিচ্ছে না। আমাদের ফ্যাসিলিটি আমরা নিজেরাই। সেরকম অধিকার কোনো এক সময় ছিল, এখন নাই। এখন এটা উঠে গেছে। তেমন শ্রমিক ইউনিয়ন নাই বর্তমানে। ইউনিয়ন থাকলেও ইউনিয়নের একটা মর্যাদা নেই। পাওয়ার কথা ছিল আমাদের নিরাপত্তা, আমাদের 8 ঘন্টা ডিউটি, কোনো কিছু পাচ্ছি না। আমাদের ডিউটি 24 দেওয়া গেছে। কোনো দিন রাতের সকালে 6টায় আরম্ভ করি, রাতে 12টা বাজে যায়। এই যে আমি জানতে হবে। সিএনজি চালিত অটোরিকশা আর প্রাইভেট কারের চালকরা নির্মম সিস্টেমের কাছে বন্দী। ভাড়া আর মালিকের নিয়ম নীতির কাছে বন্দী তাদের অধিকার। এখন মালিকের কাছে ড্রাইভাররা ঠিক মতো জমা দিলে ড্রাইভাররা ভালো, জমা কম দিলে ড্রাইভাররা ভালো না। তার মানে এই ড্রাইভার দেওয়া আর চলে না। এখন রাস্তার পরিস্থিতি হিসাবে সিএনজি এলাকার বর্তমান কামাই নেই। আগে যেমন 1500-2000 কামাই করছে, এখন কিছু কিছু সময় দেখা যায় যে গাড়ির জমাই ওঠে না। অধিকার শ্রমিক হিসাবে তো আমরা পাই না। আমাদের ন্যায্য মজুরি তো আসলে দেই নাই। প্রাইভেট কোম্পানি বা এরা তো দেয় না। সরকারি চাকরিওয়ালারা যার সুযোগ সুবিধা পায়, ওই সুযোগ সুবিধা তো আমরা প্রাইভেট কোম্পানিওয়ালারা পাই না। পাই না। সকাল হলেই রাজধানীতে দল বেঁধে কর্মস্থলে ছুটে চলেন পোশাক শ্রমিকরা। নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের অর্থনীতির চাকাকে সচল করতে কাজ করে চলেছেন নিরলসভাবে। বড় ছোট মাঝারি পোশাক কারখানায় নারীদের অধিকারে থাকে স্বাস্থ্য সুরক্ষা, প্রাপ্য মজুরির নিশ্চয়তা, মাতৃকালীন ছুটি এবং চাকরির নিশ্চয়তা। কিন্তু তার কতটা বাস্তবায়ন হয়েছে? তো নারী শ্রমিককে আসলে নারীর সমাজে তার অবস্থানটা, সেটারই একটা প্রতিচ্ছবি আমরা দেখি। যেহেতু নারীকে সেইভাবে মূল্যায়ন করা হয় না, তো সেই জন্য আমরা যখন দেখি যে নারীর শ্রমিককে কিভাবে মূল্যায়ন করবে বা তার শ্রম অনুপাতে তাকে যে পারিশ্রমিক দিবে, সেটা হয় না। এখন বাংলাদেশের অনেক ক্ষেত্রে নারীরা তাদের যে যথোপযুক্ত কর্মস্থল পায় না, কর্ম পরিবেশ পায় না। অতএব আমরা কর্মক্ষেত্রে যদি কর্ম পরিবেশের উপর গুরুত্ব দিই এবং সেই পরিবেশটাকে যদি আরেকটু উন্নতির দিকে নিতে পারি, তখন কিন্তু অনেক নারী দেখবেন কাজ করবে, স্বেচ্ছায় কাজে অংশগ্রহণ করবে এবং তারা জিডিপিতে আরও অধিক মাত্রায় অংশগ্রহণ করতে পারবে। না, অত সুখ সুবিধা দেয় না। যেমন মনে করেন পঞ্চায়েত ফ্যাক্টরিতে সবই পাওয়া যায়। সব তো আর এক না, যেটা মূল্য দেয় সেটা মূল্য পাওয়া যায়, আর যেটা দেয় না মনে করেন সেটা একটু সমস্যা হয় ছোটোখাটো ফ্যাক্টরিতে। সেগুলাতে কমপ্লিট যেগুলো, সেগুলাতে ছুটি ছাড়ে পাওয়া যায়, আর যেগুলো লোকাল ওগুলাতে পাওয়া যায় না। ঠিক আছে, যেহেতু কাজ প্রার্থীর সংখ্যা অনেক বেশি আর কর্মনিয়োগকারীর সংখ্যা অনেক কম, সুতরাং এখানে একটা বৈষম্য হবেই। কর্মনিয়োগকারী চাইবে যত কম মজুরিতে যত বেশি শ্রমিক কে শোষণ করা যায় করে জিনিসটা করা। কিন্তু
অর্থনৈতিক নিয়ম তো একটা আছে, সেটা হলো যে একটা মজুরকে যদি আপনি তার খাবারের পয়সা না দেন তাহলে পরের দিন তো সে কাজ করতে আসতে পারবে না। সুতরাং নির্ধারণ করতে হবে সাবসিস্টেন্স কস্ট কত, এবং সেটা আমাদের দেশে সাবসিস্টেন্স কস্টটা খালি খেসারির ডাল আর ভাত দিয়ে মাপলে হবে না। এটা সে মরে গেলে তার বাচ্চারা যাতে আবার শ্রমিক হতে পারে সেই জন্য বাচ্চাদের শিক্ষার খরচটাও সেটার মধ্যে যুক্ত হতে হবে, বাচ্চাদের বেঁচে থাকার খরচটাও যুক্ত হতে হবে, পুরো পরিবারের খরচটা যুক্ত হতে হবে। একজন নারীর শ্রমের অধিকার নিয়ে যখন সোচ্চার হয় সমাজ, ঠিক তখনই দেখা যায় নারীরা এই পোশাক খাতেই অবহেলিত। দৈনিক 10 ঘন্টার বেশি কাজ করতে হয় তাদের। কেরানীগঞ্জে গড়ে ওঠা এসব কারখানাতে কাজ করেন অসংখ্য নারী ও পুরুষ শ্রমিক, যেখানে নারী শ্রমিকরাই সবচেয়ে বেশি অবহেলিত। বেতন মহাজনে এখনো বলে নাই, বেতন মহাজনে এখনো বলে নাই কত। হ্যাঁ, কাজ করছি সকাল 10টা থেকে রাত্রে 10টা পর্যন্ত। একটা শার্ট $100, তার মধ্যে $80 কিন্তু নিয়ে নিচ্ছে ওই বাইরের লোকেরা, ওয়ালমার্ট টারমার্ট এটা। আর যে $20, তার মধ্যে $15 নিয়ে নিচ্ছে কাপড় টাপড় এইসবের দাম। আর যে $5, এইটা নিয়ে মালিক আর শ্রমিক ঝগড়া করছে। সুতরাং উপর থেকে পুরো ব্যবস্থায় ন্যায় প্রতিষ্ঠা না হলে এখানে কোনো মৌলিক পরিবর্তন আশা করা বৃথা। এসব পোশাক কারখানায় থেমে নেই শিশু শ্রম। বাংলাদেশের আইন অনুযায়ী শিশু শ্রম নিষিদ্ধ, কিন্তু শ্রমবাজারে শিশুদের উপস্থিতি বাড়ছে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। একজন প্রাপ্তবয়স্ক শ্রমিকের মতোই পাশে বসে কাজ করতে হচ্ছে শিশু শ্রমিকদের। সপ্তাহ ধরে পাশে বসিয়ে কাজ শিখিয়েই সেলাই মেশিনে চলতে থাকে তাদের সেলাই কাজ, যাদের অধিকাংশের বয়স 14 বছরের নিচে। পরিবারের আর্থিক অবস্থা আর নিজেকে ভবিষ্যতে একজন দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতেই তাদের এই শিশু বয়সে শ্রম দেয়া। 14 বছর বয়সে যে কাজ করতেছে, কতক্ষণ কাজ করো? কত মনে 1 বছর কাছাকাছি, ধরেন 10 থেকে 11 ঘন্টা। তারপরে ধরেন 11 ঘন্টা কাজ হয়, 11 ঘন্টার মধ্যে আবার টাইম আছে, টাইম টু টাইম কাজ হয়। কত টাকা বেতন পাও? বেতন না, সার্ভিস। কত দেয়? ধরেন খাওয়া দাওয়া সব মালিকের, আর ধরেন সব হচ্ছেই সপ্তাহে 200 টাকা পাই এই সার্ভিস। আমার বয়স 14 আর আমি বেশি আর বানাই, বেশি আর মানে আমি সার্গিত মানে সপ্তাহে আমাকে 500 টাকা দেয়। আমি কাজ শিখতেছি প্রোডাকশনে, 11 ঘন্টা। শিশু এটা আমার ছোট ভাই, ওরা পড়াশোনা করতেছে না, তো এদের বাপ মায়ের সাথে কথা বলছি, বা ওরা এদের বাপ মা বলতেছে যে ভাই বা বাবা বা আমার চাচা বা যারা আত্মীয় স্বজন আছে তারা বলতেছে আমার ছোট বাচ্চাটাকে বা একে নিয়ে যাও, নিয়ে যা কাজ শেখাই দাও। বাংলাদেশের প্রেক্ষিতে আপনি যদি বিবেচনা করেন তাহলে দেখবেন পভার্টি, দরিদ্রতা একটা বড় জিনিস, যে কারণে অধিকাংশ ছেলেকে স্কুল পাঠানোর পরিবর্তে সে 10 টাকা আয় করলেও আয় করছে, কন্ট্রিবিউশন করছে পরিবারে, সেই জায়গাটার উপর গুরুত্ব দেয়। দারিদ্রতা আছে, অভাবে শিশু শ্রম এখনো চলছে। তোমার এটা রাষ্ট্রের ফেলিয়ার, রাষ্ট্র এবং সরকারের ফেলিয়ার। শ্রমজীবী মানুষের মুক্তির পথ কি? কিভাবে তারা পাবেন তাদের ন্যায্য অধিকার? এই সকল প্রশ্নের উত্তর আমরা খুঁজব এই বিরতির পর। বাংলাদেশে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক মিলিয়ে প্রায় 7.5 কোটি শ্রমিক রয়েছে, যাদের মধ্যে প্রায় 85% শ্রমিক আইনি সুরক্ষার বাইরে, যারা জানেন না শ্রমিকের অধিকার কি। তাদের জানানো হয় না একজন শ্রমিক তার শ্রমের বিনিময়ে কি কি অধিকার পেতে পারেন। ইনফর্মাল সেক্টরের যে পরিমাণ শ্রমিক কাজ করে সেটা তো বিশাল পরিমাণ। অতএব সেই ইনফর্মাল সেক্টরটাকে যেখানে আমাদের একটা লক্ষ্যমাত্রা আছে যে এটাকে ধীরে ধীরে ফর্মাল করা, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সেদিকটাই বাংলাদেশ
পৃথিবীর মধ্যে অন্যতম একটা দুর্বল রাষ্ট্র, যে আমরা প্রাতিষ্ঠানিকীকরণ করছি না। যে কারণে দেখবেন প্রাতিষ্ঠানিকীকরণ করা হলে যে নির্যাতন, যে শ্রমিক আইন লঙ্ঘন অথবা যে বিষয়গুলো আপনি উপস্থাপন করতে যাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু তখন আর থাকতো না। সবচেয়ে বেশি সমস্যা দাঁড়িয়ে গেছে ইনফর্মাল সেক্টরে। সেখানে কিন্তু নারীকে সেভাবে মূল্যায়ন করা হয় না। আপনারা জানেন যে ইট ভাঙা থেকে শুরু করে নানান কাজের সঙ্গে যুক্ত আছে নারী, কিন্তু তার পারিশ্রমিক সে সেভাবে পায় না। এখনো আমরা সেই জায়গায় যেতে পারিনি। এসব ওয়েল্ডিংয়ে কাজ করা শ্রমিকের নেই কোনো নিরাপত্তা, হাতে নেই গ্লাভস, চোখে নেই চশমা। ঝুঁকিপূর্ণ এসব কাজ মানিয়ে নিয়ে চলছে তাদের নিরলস পরিশ্রম। পড়ালেখা করি নাই, লাইফে তো কিছু করতে হবে, তো এই জন্যই কাজ শেখা। যখন এই কাজগুলি শিখছিলেন বা কোনো জায়গা থেকে শিখছিলেন, বলে দেন যে কাজে কী কী নিরাপত্তা নিতে হয়? হ্যাঁ, ওস্তাদেরা তো সবসময় সব কিছুই বলে যায়। নিরাপত্তা নিজের কাছেই সব কিছু, সেফটির জন্য সব কিছুই বলে। ভাই খায়া কিছু অমান কোনো সঞ্চয় নাই, বড় তারা দানা দেয় 2-4 বছর সাথে 2-4-5 হাজার টাকা দানা দেয়, আবার এটি ওর কিস্তি স্টুডিও পরিশোধ করি, আবার কাম করে দিই আর কোনো সঞ্চয় নাই। লেদ মেশিনগুলোতে চলে লোহার তৈরি যন্ত্রাংশ বানানোর কাজ। কিশোর বয়স থেকে নিজেকে একজন দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে তার নিরলস পরিশ্রম। যুগ পেরিয়ে গেলেও দিনমজুরির বাইরে তাদের কি কোনো সুযোগ সুবিধা আছে? সব কাজই তো ঝুঁকি, ঝুঁকি ছাড়া কোনো কাজ আসেনি। ঝুঁকি আসে দেখে চশমা পিন্দা লইছি কাজ করার জন্য। না, ওরকম কোনো ঝামেলা এই পর্যন্ত আল্লাহ ফালাই নাই, ওরকম পড়েই নেই। আর এমনি অসুস্থ হইলে কোনো সুযোগ সুবিধা নেই। অতএব আপনি যদি ওয়েল্ডিংয়ের কাজ করেন, ঝুঁকিপূর্ণ কাজ। আপনি জাহাজ ভাঙার জন্য যদি কাজ করেন, সেটা ঝুঁকিপূর্ণ কাজ। অতএব ঝুঁকিপূর্ণ কাজ, এই ঝুঁকিটা কি প্রকৃতপক্ষে, আর সেই ঝুঁকির জন্য ঝুঁকি মুক্ত করতে যে ব্যবস্থা করা দরকার, সেগুলা প্রকৃতপক্ষে দায়িত্ব হচ্ছে তার নির্দিষ্ট যে এজেন্সি গভর্নমেন্টের। প্রকৃতপক্ষে রাষ্ট্রটা কিন্তু যে সেক্টরের কথাই বলবেন, কোনো না কোনো একটা রাষ্ট্রের গভর্নমেন্টের এজেন্সির অধীনে। অতএব সেই এজেন্সির দুর্বলতা অথবা ইন্টার এজেন্সির কোনো রোল প্লে না করা। বুড়িগঙ্গা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে এসব ডকইয়ার্ড, যেখানে বড় লঞ্চ আর মাঝারি নৌযান মেরামতের কাজ করে থাকে অসংখ্য শ্রমিক। দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা একটি কাঠের উপর দাঁড়িয়ে হাতুড়ি দিয়ে অকেজো নৌযান মেরামতের কাজ চলছে। দৈনিক 10 ঘন্টার বেশি শ্রম নিয়ে তাদের রয়েছে অভিযোগের পাহাড়। তাদের অধিকারের কথা আজও তারা বলতে পারেননি কোথাও। নিরাপত্তা কিছু নেই, নিরাপত্তা বলতে কিছু নাই। কাজ সকাল 7টা থেকে বিকাল 5টা। আমরা যে রং মিস্ত্রি কাজ করি ভাই, আঙ্গর কোনো নিরাপত্তা নাই। আঙ্গর মনে করলেন যে সকাল 7টা বাজে আই, দুপুর 1টা বাজে যাই, আবার 2টা বাজে আই, আপনি 5টা বাজে যাই। কোনো 1 সেকেন্ড জিরানি নেই আঙ্গর। পানি খাওয়ার সময়ও কৈফত দিতে হয় ভাই। তো কই গেছিলাম, পানি খাইতে গেছিলাম, তাহলে উপরে ফেলান পড়ে গেলাম, হাত ভেঙে গেল, পাও ভেঙে গেল। কিন্তু মনে করলেন যে মালিক যদি ভালো মালিক হয় তাহলে 2-4 টাকা খরচ নিয়ে দেয়। আর যদি খারাপ মালিক হয়, মালিক তো সব সমান না ভাই। আপনার আঙ্গুল 5টা যেমন সমান না, এরকম মালিকও সমান না। কেউ দেয়, কেউ দেয় না। ঝুঁকি তো সম্পূর্ণ ঝুঁকি। এই যে আমরা এই যে বাইরেতে আছি, উপরে একটা সেফটি নেই, যে কোনো মুহূর্তে পয়রা মরে যেতে পারি, এইটাই এইভাবেই। আগুনে পোড়ানো উত্তপ্ত গলানো লোহা, এক একজনের হাত আর মুখমণ্ডল যেন আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। দিনের প্রচণ্ড তাপমাত্রা আর গলানো লোহার গরমে পুরো শরীরটাই যেন এক খণ্ড আগুন। একদল শ্রমিক এভাবেই জীবনের সুরক্ষা উপেক্ষা করে বানিয়ে যাচ্ছেন জাহাজের বড় বড় পাখা, যা দেশের জাহাজ শিল্পে অবদান রেখে চলেছে। অথচ এসব শ্রমিকের অধিকারের নেই কোনো স্বীকৃতি। মাজায় কোমর গে পুরো শরীর ধরে যায়, এমন এমন সময় বুকের খাঁচার আড্ডিও ভেঙে যায় কামের সময়। এটা হলো রিক্সের কাম, অনেক রিক্সের কাম। আমরা তো হাতের হাতে করি, শরীরে শক্তি দিয়ে করি, এই হলো সিস্টেম। মোটামুটি কষ্ট, সব কামই কষ্ট আছে। আমাদের আগুনের কাম কম বেশ কষ্ট সবারই। আবার কিছু কিছু মহাজন আছে টাকা পয়সা ঠিক মতন দেয় না, সেম কাম কাজও থাকে না। এই যে যেরকম আমরা আজকে কয়দিন 4-5 দিন ধরে কি কাম নেই, বৈশা রয়েছি,
অন্য সব আর অনেক দোকান আছে কাম নেগা বন্ধ করে রাখছে, বেতন দিতেছে না, আবার কি কাম আছে খুলতেছে। এমনকি তারা জানেনও না শ্রমিকের অধিকার কাকে বলে। কি আছে সরকারের তো আমরা পামু, অমন তো কোনো সুবিধা নাই, অমন দাঙ্গ কোনো সুবিধা নেই। সরকারে যদি আঙ্গ মহাজন সুবিধা করে দিত, আঙ্গ মহাজন আঙ্গ সুবিধা করে দিত। এখন ন্যূনতম মজুরি নির্ধারণ হয় খালি গার্মেন্টস সেক্টরে, তাও সেটা নিয়ে দর কষাকষি করতে 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 এটা ওই যে সাবসিস্টেন্স মজুরি 30,000 সেইটার থেকে নেমে এখন বোধহয় সর্বনিম্ন 10-15,000 এর মধ্যে আছে, এবং হোল পৃথিবীতে এটা হলো সর্বনিম্ন কয়েকটা মজুরির মধ্যে একটা মজুরি। সুতরাং আমরা তো আইন কানুনে অনেক এগিয়েছি, কাগজে কিতাবে অনেক এগিয়েছি, কিন্তু শ্রমিকদের অধিকার আমরা দিইনি। সুমন, সুফিয়া বা পোশাক শ্রমিক নারী ও পুরুষের অধিকারের কথা কে বলবে? দেশের প্রায় 7.5 কোটি শ্রমিকের অধিকার কবে নিশ্চিত হবে? নিরাপদ কর্মক্ষেত্র মানে শুধু যে একটা পলিসি থাকবে বা একটা নিয়ম থাকবে তা না, ওটা প্রয়োগ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। ওই যে অদ্ভুত কথা যেটা বলে ডক্টর ইউনুস বলে যে সবাই উদ্যোক্তা হয়ে যাও, কারোরই শ্রমিক থাকার দরকার নেই, সবাই পুঁজিপতি হয়ে যাও এবং আমরা ঋণ দিয়ে দেব। ঋণ হচ্ছে একটা সামাজিক অধিকার। এখন এটা তো সম্ভব না, কারণ সবাই উদ্যোক্তা হলে শ্রমিক কে হবে? তাহলে আমরা সবাই উদ্যোক্তা হয়ে ছোট ছোট কাজ করব, স্বনিয়োজিত কাজ, তাতে প্রোডাক্টিভিটি অনেক কমে যাবে, এবং প্রোডাক্টিভিটি কমে গেলে ওই প্রোডাক্টিভিটি নিয়ে হ্যাঁ এটা ঠিক যে আমরা সবাই রাজার এই রাজত্বে, কিন্তু সবাই আমরা না খেয়ে থাকি। মে দিবস কি শুধুই একটি আলোচনা আর সরকারি ছুটির দিন, নাকি এই মে দিবসের আত্মত্যাগকে ধারণ করে নিশ্চিত হবে দেশের সকল শ্রমিকের অধিকার? শ্রমজীবী মানুষের শ্রমে ঘামে গড়ে উঠেছে এই সভ্যতা। তাদের ত্যাগের বিনিময়েই আমাদের জীবন আলোকিত হয়, সুন্দর হয়। তাই এই শ্রমজীবী মানুষের সম্মান দিতে হবে তাদের ন্যায্য অধিকার। আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।